যে আমাদের যে মস্তিষ্ক আছে বা ব্রেন ম্যাটার যেটা আছে, ব্রেনের টিস্যুর মধ্যে যদি ইনজিউরি হয় তাহলে সেটা হচ্ছে ব্রেন ইনজিউরি। মানে ব্রেনের লোবস, ব্রেনের ভেতরে যদি কোনো রকম আঘাত বা কোনো রকম ইনফেকশন বা কোনো রকম রক্তক্ষরণ যদি হয় ব্রেন ম্যাটারের ভেতরে, তাহলে সেটাকে আমরা ব্রেন ইনজিউরি বলে থাকি। হেড ইনজিউরি যেটা আমাদের হয়, হেড ইনজিউরি আমরা ব্রেনের বাইরে বা আমাদের ব্রেনের বাইরে যে মাথার খুলি আছে যেটা স্কাল বলে থাকি আমরা, এবং তার বাইরে যে স্কিনের যে লেয়ার আছে যেটাকে আমরা স্ক্যাল্প বলে থাকি, সেইখানে যদি কোনো ইনজুরি হয় সেইটাকে আমরা হেড ইনজুরি বলে থাকি। অর্থাৎ ব্রেনের ম্যাটারের বাইরে মানে স্কালে বা স্ক্যাল্পে যদি কোনো কাট বা স্কালে যদি কোনো ফ্র্যাকচার বা ইন্ডেন্টেশন বা গর্ত হয়ে যায় তাহলে সেটাকে আমরা হেড ইনজুরি বলে থাকি। এখানে বলে রাখা দরকার যে অনেক সময় হেড ইনজুরির সাথে ব্রেন ইনজুরি কিন্তু একসাথে জড়িত থাকে। যদি যথেষ্ট পরিমাণে এনার্জি অফ ইম্প্যাক্ট অনেকটা হয় তাহলে হেড ইনজুরির সাথে আমাদের ব্রেনেও কিছু, ব্রেন ম্যাটারের ভেতরেও কিছু ইনজুরি দেখা দিতে পারে। ব্রেন ইনজুরির যেটা মোদ্দা কারণ মেনলি, সেটা আমরা দুটো ভাগে প্রাইমারিলি ভাগ করতে পারি। প্রথমটা আমরা আঘাতের জন্য যে ব্রেন ইনজুরি হয় সেটাকে আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরি বলে থাকি। বা আর একটা কারণ যেটা বলি আমরা সেটা হচ্ছে নন ট্রমাটিক ব্রেন ইনজুরি। ট্রমাটিক ব্রেন ইনজুরির কারণ প্রচুর হতে পারে, যেমন বয়স্ক মানুষরা যখন বাড়িতে যদি মাথা ঘুরে বা হঠাৎ করে স্লিপ করে বাথরুমে যদি পড়ে যান তাতে যে মাথায় আঘাত লাগে সেটা ট্রমাটিক ব্রেন ইনজুরি। আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টসে যে মাথায় হেলমেট না পরা বা পরার কারণে যে ইনজুরি হয়ে থাকে সেগুলো ট্রমাটিক ব্রেন ইনজুরির মধ্যে পড়ে। নন ট্রমাটিক ব্রেন ইনজুরির মধ্যে বলতে আমরা বোঝাই যে কোনো ইনফেকশন, যেমন মেনিনজাইটিস যেটা আমরা বলে থাকি, যেটাতে ঘাড়ে ব্যথা, জ্বর এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেগুলো আমরা নন ট্রমাটিক ব্রেন ইনজুরির মধ্যে রাখি। এবং ইভেন স্ট্রোক, যেটা আমাদের ব্রেনের মধ্যে রক্তক্ষরণ করে অথবা কোনো ব্রেনের ব্লাড ভেসেলে ক্লট থাকার জন্য ব্রেনে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত না পৌঁছায়, তাই সেই কারণে যে স্ট্রোক গুলি হয় তাতে যে ব্রেনে যে আঘাত সৃষ্টি হয় ব্রেনের সেলগুলিতে, সেগুলো আমরা নন ট্রমাটিক ব্রেন ইনজুরির মধ্যে ফেলবো। ব্রেন ইনজুরির সিমটমস অনেক কিছু হতে পারে। তো প্রাইমারিলি আমরা কিছু ফিজিক্যাল সিমটমস দিয়ে শুরু করব। মেনলি ব্রেন ইনজুরিতে পেশেন্ট, মানে যদি আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরির কথা বলি, এখানে ট্রমাটিক ব্রেন ইনজুরিতে পেশেন্ট হেডেক বা মাথা ব্যথা প্রচুর কমপ্লেন করতে পারেন। তার সাথে বমি বমি পাওয়া বা বমি হওয়া, যেটা আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরির একটা অমিনাস সাইন, মানে খুব খারাপ সাইন, সেটা হচ্ছে প্রজেক্টাইল ভমিটিং হওয়া বা ফোর্সফুল ভমিটিং হওয়া সেইটা, বা কান বা নাক থেকে রক্ত বের হওয়া বা মুখ থেকে রক্ত বের হওয়া, এগুলো আমরা খুব খারাপ সিমটম হিসেবে ধরি। অথবা যদি কোনো একদিক পড়ে যায় বা উইক হয়ে যায় বা ঝিনঝিন করে, তার সাথে ব্যালেন্সে, হাঁটার সময় ব্যালেন্সে যদি কোনো ইস্যু হয়, কনসেন্ট্রেশনে কোনো ইস্যু হয়, তার সাথে মনে রাখতে বা 24 ঘন্টা আগে কি খেয়েছে এইগুলো যদি মনে না রাখতে পারে, অ্যামনেশিয়া বলে থাকি আমরা। ইনজুরির আগে বা পরে, মানে ইনজুরি যেটা হলো তার আগে ঠিক কি ঘটলো এটা যদি না মনে করতে পারে, এটাকে আমরা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া বলি। বা ইনজুরি হওয়ার ঠিক পরে কি ঘটলো এটা যদি মনে না করতে পারে, এটাকে আমরা অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া বলি। এই অ্যামনেশিয়া যদি হয়, কোনো কথা বলতে যদি অসুবিধা হয়, যেটাকে আমরা ডিসআর্থ্রিয়া বলে থাকি, যে স্পিচে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, বা সেন্সারি আমাদের যে প্রবলেম, মানে চোখে দেখতে যদি সমস্যা হয়, কানে শুনতে সমস্যা হয়, বা কোনো হাতে বা পায়ে বা গায়ে হাত বোলালে যদি অত্যাধিক ব্যথা হয় বা অন্য কোনো সেন্সেশন, এক্সেসিভ সেন্সেশন হয়, এইগুলো আমরা সিমটমস এর মধ্যে ফেলি। তো একটা অ্যারে অফ সিমটমস আছে ব্রেন ইনজুরিতে, কোনো আমরা একটা সিমটমকে ডাইরেক্টলি বলে আমরা ইয়ে করতে পারবো না যে এটা ব্রেন ইনজুরি থেকে হতে পারে। কিন্তু
এই সবগুলো সিমটমস একসাথে, এই ওয়েব অফ সিমটমস নিয়ে ব্রেন ইনজুরি প্রেজেন্ট করে থাকে। এর মধ্যে একটা বা একাধিক যে কোনো সিমটম থাকতে পারে। ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট আমি বলবো যে না, যে সব সময় সার্জারির প্রয়োজন হয় না। সার্জারির প্রয়োজন তখনই হয় তার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন মাথার ভেতরে যদি রক্তক্ষরণ হয়, মানে ব্রেন ম্যাটারের বা ব্রেন টিস্যুর মধ্যে যদি ব্লিড হয় বা হেমারেজ বা রক্তক্ষরণ যদি হয়ে থাকে, তাতে কি হয়, আমাদের ব্রেনটা, এখানে খুব বোঝার একটা ব্যাপার আছে যে আমাদের ব্রেনটা একটা খুলির মধ্যে সীমিত, যেটা একটা খুব রিজিড একটা স্ট্রাকচার। তো ব্রেনের যে প্রলেপটা আছে, যে স্কালটা আছে, সেটা এক্সপ্যান্ড বা বড় হতে পারে না। তো নর্মালি যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে ব্রেনের ভলিউমটা বেড়ে যায়, এবং এই বেড়ে যাওয়ার ফলে ব্রেনের মধ্যে যে আমাদের যে প্রেসার বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বলে থাকি আমরা, এইটা বেড়ে যেতে পারে। তো এই প্রেসার যদি বেড়ে যায়, তাতে কি হয়, এই প্রেসার বেড়ে যাওয়ার জন্য ব্রেনটা কোনো একদিকে যাওয়ার চেষ্টা করে, এবং যেহেতু স্কালটা চারিদিক থেকে আটকানো, ব্রেনটা বাইরের দিকে এক্সপ্যান্ড করতে পারে না। তো ব্রেনের তলায় একটা খালি জায়গা আছে, যেটাকে আমরা বেস অফ স্কাল বা ফোরামেন ম্যাগনাম বলে থাকি, যেটার সাথে আমাদের মেরুদণ্ডটা কন্টিনিউয়াস। তো ব্রেন চেষ্টা করে ওইখান দিয়ে নিচে নেমে যাওয়ার, এটাকে আমরা ব্রেন হার্নিয়েশন বলে থাকি। এবং আমাদের ব্রেনের তলায় আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার এবং যত সব আমাদের লাইফ সেভিং ফাংশনস গুলো আছে, সেগুলো কন্ট্রোল করে ব্রেন স্টেম থেকে। তো ব্রেন স্টেম ওখানে যদি চাপ পড়ে, ব্রেন যদি হার্নিয়েট করে তলার দিকে চলে আসে, ব্রেন স্টেমে চাপ পড়লে আমাদের জীবন বাঁচানোতে অসুবিধা হতে পারে। ব্রেন হার্নিয়েশনকে প্রিভেন্ট করার জন্য আমরা কিছু সার্জারি করতে পারি। যদি স্কাল ফ্র্যাকচার থাকে এবং স্কাল ফ্র্যাকচার যদি ডিসপ্লেসড হয় বা স্কালটা যদি ঢুকে যায় ভেতর দিকে নর্মালের থেকে, বা ব্রেন প্যারেনকাইমা বা ব্রেন টিস্যুর মধ্যে ভেদ করে, তখন সার্জারি করার প্রয়োজন পড়তে পারে। ব্রেন ম্যাটার বা ব্রেন টিস্যু যদি ফুলে যায়, যদি জল জমে যায় ব্রেন টিস্যুর মধ্যে, তাহলে আমরা ওষুধ দিয়ে অথবা আমরা সার্জারি করে একটি খুলির একটি অংশ আমরা বার করে সেখানে ব্রেনটাকে আমরা বাড়তে দিই বা ফুলতে দিই সেই, এবং ওভার ওষুধের মাধ্যমে সেটা যখন কমে যায়, সেখানে আমরা স্কালটাকে আবার লাগিয়ে দিই। এটাকে ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি বলা হয়ে থাকে। এই এই সব ক্ষেত্রে আমরা সার্জারি করে থাকি। ডাক্তারির ভাষায় আমাদের মেনলি একটা স্কোরিং সিস্টেম আছে, যেটাকে আমরা গ্লাসগো কোমা স্কোর বা জিসিএস বলে আমরা দেখি। এটা মেনলি তিনটে জিনিসের ওপর দেখা হয়, যেটা হচ্ছে আই ওপেনিং, ভোকালাইজেশন এবং আমাদের মোটর রেসপন্স, মানে হাত পা নাড়ানাড়ি আমরা কিরকম ভাবে করছি, সেই অনুযায়ী আমরা একটা স্কোরিং করে থাকি। এটার ম্যাক্সিমাম স্কোর 15 হয় এবং মিনিমাম স্কোর 3 হয়। তো 8-এর তলায় কোনো স্কোরই আমরা খারাপ বলে ধরি। এবং তাছাড়া আমরা ব্রেন ইনজুরির ক্ষেত্রে বা হেড ইনজুরির ক্ষেত্রে একটা জিনিস দেখি, যে আমরা লস অফ কনসিয়াসনেস যদি হয় বা আমরা যদি অজ্ঞান হয়ে যাই, তাহলে পেশেন্ট কতক্ষণ অজ্ঞান হয়েছে, বা যদি কোনো খিঁচুনি হয় বা সিজার হয়, সেই সিজারটা কতক্ষণ হয়েছে, সেটা ব্রেন ইনজুরির কতটা সিভিয়ারিটি সেটা আমাদের হেল্প করতে সাহায্য করে। তার সাথে আমাদের নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হয়, এবং আমাদের ইমেজিং স্টাডিজ যেগুলো আছে, মেনলি সিটি স্ক্যান এবং এমআরআই এর দ্বারা আমরা এগুলো দেখতে পারি। আর একটা জিনিস যেটা আমরা ভীষণ দেখে থাকি, সেটা হচ্ছে আমরা সিমটম প্রোগ্রেশন দেখি। যে পেশেন্টের যদি আগে খিঁচুনি হয়নি, এখন খিঁচুনি হলো এমার্জেন্সি ডিপার্টমেন্টে, এটা একটা সিমটম প্রোগ্রেশন। পেশেন্টের আগে বমি হয়নি, এখন বমি হলো, তো এটা একটা সিমটম প্রোগ্রেশন। বা জিসিএস, যে গ্লাসগো কোমা স্কোর, যেটা ধরুন আগে 12 বা 13 ছিল, সেটা কন্টিনিউয়াসলি ড্রপ করছে ওভার 30 মিনিটস কি ওভার 1 আওয়ার, সেটা 8 বা 9 এলো, এই জিসিএস ড্রপ, এটাকেও আমরা সিভিয়ার ব্রেন ইনজুরির মধ্যে ফেলবো। যে বা ডিটোরিওরেটিং আমাদের ব্রেন ইনজুরি আমাদেরকে ক্লিনিক্যালি অনেক ডিসিশন মেক করতে আমাদেরকে সাহায্য করে। তো মেইনলি আমরা যেটা, মানে ফালক্রাম যেটা বলবো, সেটা আমরা জিসিএস এর মাধ্যমেই দেখি, এবং সিমটম প্রোগ্রেশন
অ্যাসোসিয়েটেড উইথ নিউরোলজিক্যাল সিমটমস বা নিউরোলজিক্যাল এক্সামিনেশন, তার সাথে আমাদের ইমেজিং সিটি স্ক্যান বা এমআরআই এর দ্বারা আমরা যেগুলো দেখতে পাই। প্রাইমারিলি আমাদের যে ট্রিটমেন্ট বা এমার্জেন্সিতে যে ট্রিটমেন্ট করা হয়, আমরা প্রাইমারিলি এমার্জেন্সিতে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ABC এই তিনটে জিনিস আগে দেখে থাকি। তো এয়ারওয়ে ব্রিদিং মানে এয়ারওয়ে যদি কম্প্রোমাইজড হয় বা পেশেন্ট যদি নিঃশ্বাস না নিতে পারে অ্যাপ্রোপ্রিয়েটলি, যদি হেড ইনজুরির সাথে ফেসিয়াল ইনজুরি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাসেস করি আগে। পেশেন্টের যদি কন্টিনিউয়াস খিঁচুনি হয়, খিঁচুনির জন্য আমরা খিঁচুনি বন্ধ করার ওষুধ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস দিয়ে থাকি। এবং আমি যেটা বললাম যে অনেক সময় হেড ইনজুরিতে রক্তক্ষরণ হয়ে থাকে বা ব্রেনটা ফুলে যায়, যার জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়। তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর জন্য বেশ কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিতে পারি, বা ইডিমা কমানোর জন্য বা ব্রেনে যে রক্তক্ষরণ হয় সেটা কমানোর জন্য আমরা যে ওষুধগুলো সেগুলো এমার্জেন্সিতে আমরা দিতে পারি। নেক্সট আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজ মনিটরিং করতে পারি যে জিসিএস কতটা ফল করছে, পিউপিলস আমাদের যে চোখের মনি আছে সেটা কতটা ডাইলেট করলো, সেটা দিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারি। এবং রিফ্লেক্স আমাদের যে ব্রেন স্টেমের, যেটা বললাম ব্রেনের তলায় যে আমাদের মেডুলা অবলঙ্গাটা আছে, সেটার রিলেটেড কিছু ক্রেনিয়াল নার্ভ রিফ্লেক্স আমরা দেখতে পারি ব্রেন ফাংশন কতটা আছে সেটা দেখার জন্য, এবং কনসিকুয়েন্টলি সেটা ট্রিটমেন্ট করতে পারি। তো আমাদের মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্টটাই আসল, তার সাথে আমরা অ্যান্টি এপিলেপটিক বা খিঁচুনি থামানোর ওষুধ আমরা দিয়ে থাকি, এবং আমরা ব্রেনে ফোলা বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর বা ইডিমা কমানোর ওষুধ আমরা সেগুলো দিয়ে থাকি এমার্জেন্সি বেসিসে। নেক্সট আমরা আসবো যে রিকভারি কতটা সেইটা দেখার জন্য। এবার এইখানে আমি পেশেন্টকে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে মাইল্ড যদি ইনজুরি হয়, হেড ইনজুরি বা ব্রেন ইনজুরি, যদি সেটা মাইল্ড ফর্মে থাকে বা যদি মডারেট টু সিভিয়ার ফর্মে থাকে। যদি মাইল্ড ফর্মে থাকে মানে হচ্ছে যদি ধরুন সিভিয়ার কনকাশন হলো বা ছোট কনটিউশন হলো, তাহলে আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্ট করি না, আমরা কনজারভেটিভলি ম্যানেজ করি ওষুধের মাধ্যমে। এবং ওভার ফিউ উইকস টু ওভার 1 মান্থ আমরা এক্সপেক্ট করি যে পেশেন্টের ফাংশন ফেরত চলে আসবে। কিন্তু যদি কোনো সিভিয়ার ব্রেন ইনজুরি হলো, এরকম পেশেন্টে রিকভারি কতটা হবে বলা কিন্তু খুব ডিফিকাল্ট। তো এইগুলো আমাদের ইভ্যালুয়েট করে দেখা দরকার। হ্যাঁ, যে মানে কতটা ব্রেন ইনজুরি হয়েছে, কতটা পরে গ্লায়োসিস বলি আমরা বা স্কার ফর্মেশন হলো সেই অনুযায়ী, বা কতটা ডেফিসিট থেকে গেল, এটা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কিছুটা এই পাওয়ার আমরা ফেরত আনতে পারি। যদি এখনো একদিক পড়ে যায় সেটা আমরা ফিজিওথেরাপি, বা কথা যদি জড়িয়ে যায় সেটা আমরা স্পিচ থেরাপির মাধ্যমে আনতে পারি, কিন্তু সেটা অনেক সময় কমপ্লিটলি রিকভারেবল হয় না। এটা আমরা মডারেট টু সিভিয়ার ইনজুরির মানে ক্ষেত্রে আমি বলছি। ব্রেন ইনজুরির কারণে সেভারেল কমপ্লিকেশনস আসতে পারে। একটা হচ্ছে আমার হাঁটা চলাতে কমপ্লিকেশন হতে পারে, আমি ঠিক করে না হাঁটতে পারি। যদি আমাদের সেরিবেলাম এফেক্ট হয়, আমাদের ব্যালেন্সে সমস্যা হতে পারে। আমাদের হেডেক একটা খুব পারসিস্টেন্ট কমপ্লেন যেটা পেশেন্টরা করে থাকে আফটার ব্রেন ইনজুরি। পেশেন্টের সিজার সেট ইন করতে পারে বা খিঁচুনি আসতে পারে বারবার, যার জন্য পেশেন্টকে লং টার্ম অ্যান্টি এপিলেপটিক বা লং টার্ম খিঁচুনি থামানোর ওষুধে থাকতে হতে পারে। তার সাথে সেন্সারি ডিস্টারবেন্সেস হতে পারে, আমাদের ভিশনে সমস্যা হতে পারে, চোখে দেখতে সমস্যা হতে পারে, কানে শুনতে সমস্যা হতে পারে, অথবা ছোট ছোট সেন্সারি, মানে ধরুন হাতে যদি আমি এমনি নর্মালি হাত দিই তাতে সিভিয়ার ব্যথা লাগলো, এরকম সিমটমস কিছু আসতে পারে। তো সেভারেল কমপ্লিকেশনস আসতে পারে মেইনলি মডারেট টু সিভিয়ার ব্রেন ইনজুরিতে, যেটা মেইনলি আমাদের মোটর কমপ্লিকেশনস আসে, আমাদের স্পিচে সমস্যা আসে, হাঁটতে চলতে সমস্যা হয়, ইউরিনে বা আমাদের পায়খানা করার সময় ধরে রাখতে সমস্যা হতে পারে। আর তার সাথে পারসিস্টেন্ট সমস্যা হতে পারে যে খিঁচুনি, মাথা ব্যথা, এইগুলো আসতে পারে। ডোন্টস প্রথমে হলো হচ্ছে যে ব্রেন ইনজুরি যদি হয়ে থাকে কারুর, তো আফটার
ট্রিটমেন্ট আফটার তাকে ডিসচার্জ করা হচ্ছে, যে মানে সে কমপ্লিটলি সুস্থ হলো বা সে কিছুটা সুস্থ হলো, তারপরে তাকে বাড়িতে যদি ডিসচার্জ করে দেওয়া হয় ফর রিহ্যাবিলিটেশন থেরাপি, তখন মেইনলি যেটা করা উচিত নয় সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ফিজিক্যাল এক্সারশন। কোনো রকম ফিজিক্যালি পেশেন্ট যেন নিজেকে এক্সার্ট না করে, কোনো রকম হেভি হাউস হোল্ড ওয়ার্ক, কোনো রকম বা এনি ওয়ার্ক দ্যাট টেকস আ লট অফ এনার্জি, মানে অনেক শারীরিক পরিশ্রম হচ্ছে বা কোনো ভারী জিনিস নিয়ে ওপরে উঠতে হচ্ছে, এইগুলো যদি থাকে, এবং পেশেন্টের যদি কগনিটিভ কাজ থাকে বা মাথার চিন্তা ভাবনার কাজ থাকে, খুব মাথায় প্রেসার না দেওয়া বা চিন্তা ভাবনা খুব বেশি না করা, বা যেটা আমরা বলি কগনিটিভ ওভার এক্সারশন, এইটা না করা, এবং তার সাথে সেলফ মেডিকেশন, এটা অনেকেই আজকাল করে থাকেন যে এই মাথা ব্যথা হলো একটা ওষুধ খেয়ে নিলাম, এইটা একদমই না করা, এবং মনিটর করা যে কোনো ওয়ার্সেন কিছু করছে কিনা তার সিমটমে। কালকে ঠিক করে হাঁটতে পারছিল, আজকে ঠিক করে হাঁটতে পারছে না, বা বারবার রিসেন্টলি পা থেকে চটিটা খুলে পড়ে যাচ্ছে, বা মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, এই রকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি আপনার ডাক্তারের কাছে ভিজিট করুন। এবং তার সাথে ড্রাইভিং এবং হেভি মেশিনারি, এইগুলো অপারেট করা কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড, একদমই ড্রাইভিং করা উচিত নয়। এবং একদমই কোনো মেশিনারি, যেগুলো ফ্যাক্টরি মেশিনারি হতে পারে, হেভি ড্রিলিং মেশিনস হতে পারে, এইগুলো অ্যাভয়েড করা উচিত। এবং তার সাথে প্রেসার যদি কারুর থাকে, প্রেসারের ওষুধ স্কিপ করা একদমই উচিত নয়। এবং এই পিরিয়ডে, এই হিলিং পিরিয়ডে আমরা অ্যাডভাইস করে থাকি পেশেন্টকে যে একদমই অ্যালকোহল কনজিউম না করা, কারণ অ্যালকোহল আমাদের সেন্সেস গুলোকে অলরেডি ডাউন করে দেবে, মানে নর্মাল ভাষায় বলতে গেলে ডাউন করে দেয়, এবং আমাদের যে হিলিং প্রসেস আছে, নিউরোলজিক্যাল হিলিং, সেটাতেও এফেক্ট করে। তো অ্যালকোহল কনজিউম অ্যাবসলিউটলি নো, অ্যান্ড তার সাথে ফিজিক্যাল কগনিটিভ এক্সারশন অ্যাবসলিউটলি নো। আমরা সবসময় দেখবো যে ওয়ার্সেন কি করছে কিনা কোনো সিমটম, আর ড্রাইভিং এ অ্যাবসলিউটলি নো।